ইরান যে আছে, সেখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু যে সমস্ত যারা প্রেসিডেন্ট হয়েছে এবং দায়িত্ব গ্রহণ করেছে, তারা কিন্তু সংস্কারপন্থী। আমেরিকা একটা ফেস সেভিং, মানে মুখ বাঁচিয়ে ইরান থেকে চলে আসার জন্য একটা পায়তারা করছে। ডোনাল্ড ট্রাম্পের রেটিং কিন্তু দেশে সাংঘাতিকভাবে কমে গেছে, পতন ঘটেছে। হরমুজ প্রণালী একটা স্ট্র্যাটেজিক বা ভূকৌশলগত একটা স্থান, সেটা যদি বন্ধ করে দেয় তাহলে তেলের দামই শুধু বাড়বে না। ইরান কিন্তু কোনো আক্রমণাত্মক দেশ নয়। একমাত্র আক্রমণের উদাহরণ আছে, এবং অন্য দেশে যে ইরান আক্রমণ করেছে সেটা হচ্ছে 1770 সালে। ডিকোডে স্বাগত। ডিকোডে আজকের অতিথি অধ্যাপক বদরুল আলম খান এবং বিষয় ইরানের সংঘাত। অধ্যাপক বদরুল আলম খান ইরান নিয়েও বই লিখেছেন। বইটির নাম ইরান, খোমেনির ইসলামী বিপ্লব ও তারপর। আপনারা বইটি পড়লে সমৃদ্ধ হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইরান নিয়ে কথা বলবো অধ্যাপক বদরুল আলম খানের সঙ্গে। তো অধ্যাপক খান, আপনাকে ডিকোডে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের শ্রোতা এবং দর্শকদেরও অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। এখন আমরা যে আলোচনার মধ্যে আসতে চাচ্ছিলাম যে ইরানের তো ঘটনা প্রতিদিনই নতুন নতুন দিকে মোড় নিচ্ছে। এখন ধারণা করা হচ্ছে না, আজ গতকাল রাত থেকেই শোনা যাচ্ছে যে আমেরিকা বা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটা আলোচনার জায়গায় যাচ্ছে। আগামী শুক্রবার ইস্তাম্বুলে কুশনার, যিনি ট্রাম্পের জামাতা এবং তাদের এই ট্রাম্পের আর এক সহযোগী, তিনি উইটকফ, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চলেছেন। আপনি কিভাবে দেখছেন এই পরিবর্তন বা এইটাকে, কি ঘটতে চলেছে? হ্যাঁ, আমার মনে হয় যে একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমেরিকা ইরানকে আক্রমণ করবে না, যদিও এর বিপক্ষে দাঁড়ানোটাই সহজ, এই কারণে যে পরিমাণ অস্ত্রশস্ত্র, যুদ্ধবিমান, জাহাজ, তারপরে আরো আনুষঙ্গিক যে সমস্ত যুদ্ধের জন্য যে সব কিছু প্রয়োজন, সেগুলো নিয়ে আমেরিকা পারস্য উপসাগরে হাজির হয়েছে, ইরানকে প্রায় ঘিরে ফেলেছে, এবং এর সাথে নানা ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। এবং সেই বাক্য বিনিময়ে শুধু ডোনাল্ড ট্রাম্প নয় প্রেসিডেন্ট হিসেবে, তার সাথে আরো যোগ দিয়েছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স, এবং কয়েকশো থিঙ্ক ট্যাঙ্ক যারা নীতি প্রণয়ন করে, এবং সেই নীতি রাষ্ট্রীয় নীতি হিসেবে আমেরিকার প্রেসিডেন্টরা অনেকটা বাধ্য হয় সেটাকে বাস্তবায়ন করার জন্যে। এইরকম একটা থিঙ্ক ট্যাঙ্কের কথা আমি বলতে পারি, এফডিডি। এই এফডিডি হচ্ছে ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসি। এটা হচ্ছে একটা ইসরায়েলি লবি। এটা অত্যন্ত সাংঘাতিকভাবে প্রভাবশালী আমেরিকায়, এবং তারা ইরানকে আক্রমণ করার জন্য নানাভাবে পায়তারা করছে, এবং ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে চেষ্টা করছে যে হয় ইরানকে আক্রমণ করে তার সেখানে রেজিম চেঞ্জ করা, অথবা ইরানকে টুকরো টুকরো করে অন্ততপক্ষে 4টি রাষ্ট্রে পরিণত করা, যেন কোনো কেন্দ্রীয় ইরান বলে কিছু না থাকে। এবং সেইভাবে সেটা যদি সম্ভব হয় তাহলে ইরানের যে শক্তিমত্তা এবং ইরান যে একক একটি দেশ, ঐক্যবদ্ধ একটি জাতি এবং জাতিভিত্তিক দেশ, সেই জিনিসটা ধ্বংস হয়ে যাবে। এবং এটাও সত্যি যে আপনি যে আলোচনার কথা উল্লেখ করলেন, এই আলোচনাটা কিছুটা সূত্রপাত হয়েছিল ওমানে। 2 দিন আগে ওমানে আলোচনাটা শুরু হয়, এবং সেখানে নিম্ন পর্যায়ের অফিসাররা সেখানে ইরানের পক্ষ থেকে এবং আমেরিকার পক্ষ থেকে সেখানে তারা অংশ নেয়। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে ইস্তাম্বুলে একটা মিটিং হওয়ার পরিকল্পনা হচ্ছে, এবং সেই মিটিংয়ে ডেভিড কুশনার, তারপরে উইটকফ আমেরিকাকে প্রতিনিধিত্ব করবে, অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি ইরানকে প্রতিনিধিত্ব করবে।
এই সাথে আরো একটু লক্ষণীয় দিক যে অনেক আর মধ্যপ্রাচ্যের অনেক দেশ, তার ভেতরে সৌদি আরব, সংযুক্ত আরব এমিরাত, কাতার, তারপরে তুরস্ক, তুরস্ক মধ্যপ্রাচ্যে নয় কিন্তু তুরস্ক কেউ আমন্ত্রণ জানানোর একটা কথা শোনা যাচ্ছে, এবং সেই সাথে পাকিস্তানের নামও চলে এসছে। সুতরাং এইরকম একটা সমন্বয় ভিত্তিক একটা আলোচনা সভা যদি অনুষ্ঠিত হয়, বা এই সভার পরিকল্পনাটাই কিন্তু একটা ইঙ্গিত দেয় যে ডোনাল্ড ট্রাম্প আসলেই বিপদে পড়েছে। বিপদটা হচ্ছে এই কারণে যে ইরান অত্যন্ত শক্তিশালী একটা দেশ, ইরানের আয়তন হচ্ছে ইউরোপের সমান, এবং ইরানের যে ল্যান্ডস্কেপ বা ভূখণ্ড, সেখানে অত্যন্ত পর্বত সংকুল, বিভিন্ন পর্বতমালা দিয়ে তার ভূমি তৈরি হয়েছে, এবং সেগুলো এত প্রত্যন্ত যে সেখানে যদি আমেরিকা যদি হামলাও করে তাহলে তার দূরপাল্লার বিমানগুলো সেখানে কতটুকু সফল হবে সেটাও একটা প্রশ্নের ব্যাপার। সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে এই আলোচনার সূত্রপাত করে আমেরিকা কিছুটা হলেও এই ইঙ্গিত দিচ্ছে যে না, তারা যুদ্ধ করতে চায় না। এবং আমার কেন জানি মনে হয় যে তারা কিন্তু তাদের আলোচনার লিস্টটা, তালিকা থেকে দুটো জিনিস বাদ দিয়েছে। একটা হচ্ছে যে ইরানের ক্ষেপণাস্ত্রকে সীমিত করতে হবে, তাদের দূরপাল্লা, তাদের যে সীমা সেটাকে সীমিত করতে হবে 700 কিলোমিটারের ভেতরে, যেন এটা ইসরায়েলকে আঘাত হানতে না পারে। এটা হলো এক। এবং দ্বিতীয় হচ্ছে যে সমস্ত বিক্ষোভ ইরানে হচ্ছিল সেটা উপরে যেন আর কোনো ক্র্যাকডাউন না হয়, বা বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা যেন ইরান সরকার না নেয়। একটা জিনিসেই তারা আলোচনা করতে চায় এখন তুরস্কে, ইস্তাম্বুলে, সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র বিষয়ক আলোচনা। এবং এই আলোচনার আমি ডিটেলে যেতে চাই না, কিন্তু এটা বলতে পারি যে আমেরিকা একটা ফেস সেভিং, মানে মুখ বাঁচিয়ে ইরান থেকে চলে আসার জন্য একটা পায়তারা করছে বলে আমি ধারণা করি। এবং সেখানে যে আলোচনা হবে, আমার ধারণা যে সেই আলোচনাটা এমনভাবে তৈরি করা হবে যেন ইরান রাজি হয়, এবং তখন ট্রাম্প বলতে পারবে যে ও আচ্ছা দেখো, ইরান রাজি হয়েছে, সুতরাং আমাদের আর করার কিছু নাই। এবং সেটা হবে জেসিপিও এ, যেটা মানে পারমাণবিক সংক্রান্ত যে চুক্তি হয়েছিল বারাক ওবামার সময়ে, সেই ধরনের একটা অত্যন্ত মাইল্ড, একটা মৃদু ভাবের একটা চুক্তি মতো করতে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প আগ্রহী হবে। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ যুদ্ধে যেতে চায় না, এটা তো আমরা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছি। এবং তিনি ইতিমধ্যে তার সেন্টকমকে, যে সেন্টকম হচ্ছে মধ্যপ্রাচ্যের দায়িত্বে, তার যুদ্ধ বিষয়ক যে কেন্দ্রীয় কমান্ড, সেটা হচ্ছে সেন্টকম, এবং সেটা তাকে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছে যে আমি কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে যেতে চাই না, সুতরাং শর্ট একটা মানে যাওয়া, আঘাত করা এবং ফিরে আসা, এই রকমের একদিনের বা 2 দিনের একটা পরিকল্পনা তোমরা তৈরি করো, এবং সেই পরিকল্পনা সম্ভবত আছে বলেই আমি মনে করি। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে আর একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার যে 1 সপ্তাহ আগে ইসরায়েলের ইন্টেলিজেন্স চিফ, মোসাদের যিনি প্রধান, তিনি কিন্তু ওয়াশিংটনে যে 2 দিন ছিলেন এবং সেখানে মিটিং করেন পেন্টাগনের সাথে এবং সিআইয়ের সাথে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর সাথে। এবং সেখানে ইসরায়েলের এই গোয়েন্দা বিভাগ প্রধান, তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে যদি ইরানকে আক্রমণ করা হয় তাহলে তার ফলাফল কি হবে সেটা নির্দিষ্ট করে আমরা বলতে পারি না, এরকমের একটা কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি এইখানে আসে, তাহলে কি মানে এই ইসরায়েলের পরামর্শ ডোনাল্ড ট্রাম্পের একটা মুখ রক্ষা
চেষ্টা, সব মিলিয়ে তাহলে কি শেষ পর্যন্ত এই ইরানের উপর হামলাটা কি এড়ানো যাচ্ছে বলে আপনি মনে করছেন? এখনো পর্যন্ত আমি বিশ্বাস করি যে হ্যাঁ, এড়ানো সম্ভব। কারণ আপনি লক্ষ্য করে দেখেন যে ইরানের মিসাইল শক্তিটা কিন্তু সাংঘাতিক রকমের। এই মিসাইল শক্তিটা এমনই শক্তিশালী যে তারা মানে এবং এটা কিন্তু ৫৪টা প্রদেশে এই মিসাইলের সাইলোগুলো অবস্থিত। এটা এমন না যে একটা জায়গায় কেন্দ্রীভূত। এবং এই মিসাইলের ৫৪টা সাইলো এবং অত্যন্ত গভীরে, মাটির গভীরে সেগুলো আছে এবং সেগুলো একটা শহরের মতো। এবং সেগুলো কোথায় কোথায় আছে সে সম্পর্কে আমেরিকা এবং ইসরায়েল খুব একটা যে ধারণা রাখে সেটাও আমি মনে করি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ধরুন তেহরানে সরকারের পতন হলো, কেন্দ্রীয় সরকারের পতন হলো, কিন্তু তার অর্থ এই না যে ইরান সারেন্ডার করলো, নতি স্বীকার করলো। এই কমান্ডটা দেওয়া আছে এই ৫৪টি মিসাইল কেন্দ্রকে, যে তেহরানে যাই হোক না কেন বা অন্য যে কোনো শহরে যাই হোক না কেন, তোমরা স্বাধীনভাবে যে কোনো আক্রমণ হওয়ার সাথে সাথে তোমরা প্রতি আক্রমণ করবে। সুতরাং এই জিনিসটা কিন্তু এখন ইতিমধ্যে পশ্চিমা বিশ্বের মাধ্যমে, বিশ্ব মানে খবরের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে এটা কিন্তু বেশ প্রচার হয়ে গেছে। এবং তাছাড়া হরমুজ প্রণালীতে ইতিমধ্যে ইরান তার বোমা স্থাপন করেছে এবং পারস্য উপসাগরের কূল ঘেঁষে মিসাইল স্থাপন করেছে তারা পানির নিচে, বিশেষ করে তাদের যে সমস্ত সাবমেরিন আছে সেটা যেন আব্রাহাম লিঙ্কনকে আঘাত করতে পারে বা অন্যান্য যুদ্ধ জাহাজকে আঘাত করতে পারে। এবং সেই কারণে একটা দেখার বিষয় যে আমেরিকার সেন্টকম কিন্তু তাদের এই যে আর্মাডা বা এই নৌবহর, তারা কিন্তু অনেকটা পিছিয়ে নিয়ে গেছে এই ২ দিনের ভেতরে পারস্য উপসাগরের কূল থেকে। সুতরাং তারা খুব একটা যে সচেতন বা খুব একটা যে ইরানের শক্তি সম্পর্কে সচেতন অথবা তারা তাদের আর্মাডা বা বহরকে রক্ষা করতে পারবে সে বিষয়ে কিছুটা সন্দেহের মেঘ দেখা দিয়েছে বলে আমি মনে করি। সুতরাং তাহলে একটা সবগুলো মিলিয়ে মনে হচ্ছে যে যুদ্ধ থেকে ডোনাল্ড ট্রাম্প সরে আসবে। আরো যদি একটু কথা আমি দুটো সেন্টেন্স অ্যাড করি, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের রেটিং কিন্তু দেশে সাংঘাতিকভাবে কমে গেছে, পতন ঘটেছে এবং শেয়ার মার্কেট কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে, ওঠানামা করছে। কারণ একটা অস্থিতিশীল পরিবেশে শেয়ার মার্কেট জানে না যে কি করতে হবে না করতে হবে। সুতরাং সব মিলিয়ে আমার ধারণা যে একটা সমঝোতার মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটবে বলে আমি মনে করি। তাহলে ইরানের এই যে সক্ষমতার কথা আপনি বলছিলেন, একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে তাদের সক্ষমতা, তাদের নৌবাহিনীর সক্ষমতা, তাদের ড্রোনের সক্ষমতার কথা আমরা জানি। এত কিছু সক্ষমতা থাকার পরেও আমরা দেখছি যে প্রতিবারই মানে ইরান এই আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে তারা কিন্তু হামলার কথা উঠুক বা হামলা হওয়ার পরেও তারা কিন্তু বারবার সংযত আচরণ করছে এবং সংযত থাকছে, যে বড় কোনো যুদ্ধের কিন্তু সৃষ্টি কিন্তু ইরান করেনি। তো ইরানের এই সংযত থাকার পেছনে কি রহস্য লুকিয়ে আছে? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন এবং আমার মনে হয় যে এটা নিয়ে একটু আলোচনা করা উচিত। আপনি যে বললেন যে ইরানের শক্তি আছে এবং আমিও সেটা বললাম যে ইরান অত্যন্ত শক্তিশালী। এই শক্তিশালী সে কিভাবে হলো তার একটা প্রেক্ষাপট আমি আঁকতে চাই, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দিব। এই শক্তিটা ইরান অর্জন করেছে বিশেষ করে দুটো কারণে। একটা হচ্ছে যে তার যে ইরানে যে বিপ্লব হয় ১৯৭৯ সালে, এই বিপ্লবটা ছিল কিন্তু অত্যন্ত অর্গানিক, অত্যন্ত নিজস্ব, অত্যন্ত দেশীয় এবং ইরানের সমগ্র জনসাধারণের এই বিপ্লবের পেছনে সমর্থন ছিল। এবং সেই কারণে ইরানের এখনো পর্যন্ত ইরানের জনগণের ভেতরে এই বিপ্লবের প্রতি এখনো পর্যন্ত সমর্থন আছে একটা বড় অংশের, এবং এই সমর্থনটা টিকে থাকবে। এবং তারা শিয়া জাতি, ধর্মের দিক থেকে তারা শিয়া,
এবং এই শিয়ার একটা আলাদা আধ্যাত্মিক দিক আছে, এবং সেই দিকটা হচ্ছে তাদের কারবালার ইতিহাস। এবং সেই কারবালার ইতিহাসটা হচ্ছে ইমাম হুসেইন যখন চারিদিক থেকে ঘেরাও হয়ে পড়ল ইয়াজিদের সৈন্যবাহিনী দ্বারা, তখন কিন্তু সে সারেন্ডার করেনি। সে জানতো যে আমার মৃত্যু হবে, সে জানতো যে আমার পরিবারের মৃত্যু হবে, সে জানতো যে সামনে অসম শক্তি, সে জানতো সবকিছুই। তারপরেও সে কিন্তু ধৈর্য ধরে সেখানে তার ন্যায় এবং অন্যায় এই দুটোর মধ্যে সে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য তার জীবন বিলিয়ে দিয়েছে। এবং ইরানের বিপ্লবের ক্ষেত্রেও কিন্তু এই দিকটা অত্যন্ত উন্মোচিত হয়েছিল। মানুষ প্রাণ দিয়েছে নির্বিচারে, কোনো কথা না বলে, ধৈর্য ধরে, সহনশীল হয়ে, এবং তারা প্রাণ দিয়েছে ঠিক ইমাম হুসেইন যেভাবে প্রাণ দিয়েছিল। সুতরাং এই দিকটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে এই যে আধ্যাত্মিক শক্তি ইরানের, সেটা কিন্তু অন্য কোনো দেশে লক্ষ্য করা যায় না, বিশেষ করে মুসলিম দেশগুলোতে, বিশেষ করে তার ইরানের পার্শ্ববর্তী দেশগুলোকে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে এই বিপ্লবের 2 বছর পরে ইরানকে আক্রমণ করার জন্য আমেরিকা ইরাককে লেলিয়ে দেয়, এবং ইরাককে লেলিয়ে দেওয়ার পেছনে প্রবলভাবে আমেরিকার শক্তি নিয়োগ করা হয়। কেমিক্যাল ওয়েপন্স তাকে দেয়া হয় জার্মানি থেকে, ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে পশ্চিমা ইউরোপের প্রত্যেকটা দেশ তাদের ইরাককে অস্ত্রশস্ত্র দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাকে প্ররোচিত করে। কেবলমাত্র মোয়াম্মার গাদ্দাফি ইরানকে মাত্র 7টা মিসাইল দিতে পেরেছিল, আর কেউ সাহায্যের হাত নিয়ে সামনে এগিয়ে আসেনি, না সোভিয়েত ইউনিয়ন, না চীন, না অন্য কোনো দেশ। সুতরাং সেই পরিস্থিতিতে ইরান কিন্তু তার নিজস্ব অস্ত্র তৈরি এবং উৎপাদন এবং সেটা ব্যবহারের একটা প্রচেষ্টা নেয়, এবং সেখানে সফল হয়। এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করে দেখেছি যে ইরাককে হারিয়ে ইরান ওই যুদ্ধে, 8 বছরের ওই যুদ্ধে বিজয়ী হয়। সুতরাং এটা একটা বড় তার শক্তি। হরমুজ প্রণালী একটা স্ট্র্যাটেজিক বা ভূকৌশলগত একটা স্থান, সেটা যদি বন্ধ করে দেয় তাহলে তেলের দামই শুধু বাড়বে না, তেল পরিবহনকে চালায়, পরিবহন, খাদ্য শস্য থেকে শুরু করে পণ্য ইত্যাদি ইত্যাদি এক স্থান থেকে অন্য স্থানে রপ্তানি করে। সুতরাং যদি তেলের দাম যদি 100 বা $120 হয়, তাহলে আজকে যেটা 40 বা $45, সেটা যদি $120 পরিণত হয়, তাহলে আমেরিকার মানুষ এবং ইউরোপের জনগণ সেটাকে কিভাবে নিবে, সেটাও কিন্তু একটা মানে ভূকৌশলগত শক্তি যেটা ইরানের আছে। শিয়া শুধুমাত্র যে ইরানে আছে তা না, লেবাননে আছে। আমি আগেই বলেছিলাম এক সময় যে কুয়েতে 80% মানুষ হচ্ছে শিয়া ধর্মাবলম্বী, সৌদি আরবে 18% মানুষ হচ্ছে শিয়া ধর্মাবলম্বী, এবং অন্য ইরাকেও সেই একই অবস্থা, সিরিয়াতে আছে। এবং আমাদের এবং আধ্যাত্মিক গুরু, ইরানের যে আধ্যাত্মিক গুরু, তাকে যদি কোনো আঘাত করা হয়, এবং এটা ইতিমধ্যে প্রচার করা হয়ে গেছে শিয়া সম্প্রদায়ের ভেতরে, হোমেনি সেটা প্রচার করেছে যে এটা হবে আমাদের জন্য জিহাদ, এবং শুধু ইরানের জন্য না, প্রত্যেকটা শিয়ার কর্তব্য হচ্ছে এই জিহাদে অংশগ্রহণ করা। সুতরাং এ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পও অবগত আছে না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ইরান এই পর্যন্ত অত্যন্ত সহনশীলতার পরিচয় দিয়েছে। এই সহনশীলতা পরিচয় দেওয়ার একটা কারণ হচ্ছে যে ইরানকে আমরা যদি একক একটা রাজনৈতিক শক্তি হিসেবে দেখি, তাহলে আমরা ভুল করব। ভুল করব এই কারণে যে আপনি লক্ষ্য করে দেখবেন যে ইরানের ভেতরে 2টো ধারা আছে। একটা ধারা হচ্ছে ধর্মীয়, এবং ধর্মীয় সেটাকে আমরা যদি কট্টর বলি সেটা বলতে পারি, কিন্তু একটা ধর্মীয় ধারা আছে যারা যে ধারাটা চায় যে ইরানকে সত্যিকার অর্থে একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করা। আর একটা ধারা হচ্ছে সংস্কারপন্থী, যারা ইসলামের বাড়াবাড়িটা
বাড়াবাড়িটা আমি কোটেশনে ব্যবহার করছি, সেটাকে কিছুটা নরম করে একটা আধুনিক এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা ইরানকে দেখতে চায়। এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন যে ইরানের রাজনীতিতে যে 1979 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 45 থেকে 46 বছর ধরে যে ইরান যে আছে, সেখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু যে সমস্ত যারা প্রেসিডেন্ট হয়েছে এবং দায়িত্ব গ্রহণ করেছে তারা কিন্তু সংস্কারপন্থী। এই কারণে ইরান সবসময় দোদুল্যমানতা দেখিয়েছে। যেমন হাসান রাফসানজানি থেকে শুরু করে আরো যারা প্রেসিডেন্ট হিসেবে ইরানের দায়িত্ব করেছে তারা কিন্তু নরমপন্থী, তারা সংস্কারপন্থী, এবং তাদের লক্ষ্যই হচ্ছে যে আমেরিকার সাথে এবং পশ্চিমা বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করে ইরানের উন্নতি কামনা করতে হবে বা উন্নতি করতে হবে। সুতরাং এই ধারাটা কিন্তু সবসময় রাশিয়া বিরোধী এবং চীন বিরোধী ভূমিকা পালন করেছে। আমি দুটো উদাহরণ দিচ্ছি এই কিভাবে এই জিনিস এই সংস্কারপন্থীরা অত্যন্ত নরম হয়ে আমেরিকার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষ্যে তারা এগিয়ে গিয়েছিল। এই এগিয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে তখন যে সময় হাসান রোহানি প্রেসিডেন্ট ছিলেন, সেই সময়টাই আমি আলাপ করি। সেটা হচ্ছে 2015 সালের একটা ঘটনা। 2015 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি মধ্যপ্রাচ্যের দুটো দেশে সফরে গিয়েছিলেন। একটা হচ্ছে সৌদি আরব এবং আর একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তখন হাসান রোহানি তাকে আমন্ত্রণ জানায় ইরানে আসার জন্য, কারণ চীন $700 বিলিয়ন একটা প্রজেক্টের কথা ইরানকে প্রস্তাব দিয়েছিল এবং সেটা নিয়ে আলোচনা করার জন্য। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন যখন শি জিনপিং তেহরানে আসলো তখন তাকে রাখা হলো এমন একটা হোটেলে, যে হোটেলটা তার নাম হচ্ছে এসপিনাস, এবং এই হোটেলে তাকে রাখা হলো এবং সেই হোটেলে দেখা গেল যে পানির মানে বাথরুম কাজ করছে না, এবং শি জিনপিংকে এই করিডোর দিয়ে যে অন্য ওয়াশরুমে তার যেতে হয়েছিল। এবং শি জিনপিং যখন তেহরানে অবস্থান করছে তখন তিনি এই হাসান রোহানি তিনি ইরান ত্যাগ করে তিনি গেলেন মধ্যপ্রাচ্যে সৌদি আরবে একটা মিটিং করতে। সুতরাং এইরকম ভাবে তারা অবহেলা করেছে চীনকে, বিশেষ করে ওই সময়ে যখন আমেরিকার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা হয়েছে 1989 সাল থেকে শুরু করে 2010-15 সাল পর্যন্ত। 2016 সালের আর একটা কথা বলি। 2016 সালে পুতিন ইরানে ভিজিট করতে গেলেন। ভিজিট করার সময় তিনি বারবার উল্লেখ করার চেষ্টা করেছেন যে নর্থ সাউথ করিডোর, যেটা বাণিজ্য করিডোর, সেই বাণিজ্য করিডোরটা চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে এই করিডোরটা তৈরি করা হয়েছিল, এবং সেই করিডোরটা শুরু হবে চোবাকার বলে একটা বন্দর থেকে। এটা ইরানের দক্ষিণ পূর্বে ঠিক ওমানের পাশে এবং পাকিস্তানের গোয়াদার বন্দর থেকে বেশি দূরে নয়। শুধু সেই বন্দর থেকে অর্থাৎ চোবাকার বন্দর থেকে একটা রেল লাইন তৈরি করার কথা, 30 কিলোমিটার দীর্ঘ। এবং পুতিন যখন চীনে ছিলেন তখন পুতিন অত্যন্ত রাগান্বিতভাবে বললেন যে আপনারা এই 30 কিলোমিটার রেল লাইন প্রায় 10 বছর ধরে আপনারা বলছেন এটা তৈরি করবেন, অথচ এখনো পর্যন্ত তৈরি হলো না। সুতরাং আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে নর্থ সাউথ যে ট্রেড করিডোর, যেটার ভাবনা চীন, রাশিয়া এবং ইরান করেছিল, সেটা কত ঢিলে তালে এই রোহানির ক্ষমতায় থাকার সময় তারা এটাকে অবজ্ঞা করে, এটাকে তারা খুব একটা মূল্য দেয় না। তৃতীয় উদাহরণ হচ্ছে যে যখন সাংহাই
মিটিং হয় চীনে, তখন পুতিন সেখানে গিয়েছিলেন এবং রোহানিও সেখানে গিয়েছিলেন। সরি, বর্তমানের যিনি প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট, তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে বর্তমানের প্রেসিডেন্ট পুতিনকে বলল যে আমরা তো একটা সামরিক একটা চুক্তি সই করার কথা বলছি, তাহলে আমরা এখানেই সই করি, এই চীনেই, বেজিংয়ে। তো পুতিন তখন বলল যে না, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটার জন্য তোমাকে অবশ্যই মস্কোতে আসতে হবে এবং সেখানে আমরা প্রপারলি একটা আনুষ্ঠানিক ভাবে আমরা এটাকে সই করব। অর্থাৎ লক্ষ্য করে দেখেন যে ইরানের পক্ষ থেকে, বিশেষ করে এই সংস্কারপন্থী দের পক্ষ থেকে তেমন কোনো গুরুত্ব দিয়ে যে রাশিয়া এবং চীনের সাথে সম্পর্কটা আরো শক্তিশালী করা, যেরকম সম্পর্ক আছে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার, সেই রকম সম্পর্ক একটা রাশিয়া চেয়েছিল যে যদি ইরান আক্রমণ করে কেউ, তাহলে রাশিয়া তাকে ডিফেন্ড করবে। রাশিয়া যদি কেউ আক্রমণ করে, তাহলে ইরান তাকে সাহায্য সমর্থন দেবে। এইরকম একটা চুক্তি চেয়েছিল, কিন্তু ইরান সেটা চায়নি। সুতরাং এইসব দিক থেকে আপনি লক্ষ্য করে দেখেন যে যখন সোলেমানিকে, জেনারেল সোলেমানিকে যখন হত্যা করা হলো 2020 সালে, যখন নাসিরুল্লাহকে, লেবাননের হিজবুল্লাহ নেতা নাসিরুল্লাহকে যখন হত্যা করা হলো, বা যখন ইরানের দূতাবাসে যখন ইসরায়েল হামলা করলো, এই সমস্ত কোনো হামলাতেই কিন্তু ইরান খুব একটা আগ্রাসী হয়ে বা উপযুক্ত যে জবাব সেটা তারা দিতে পারে নাই। এই কারণ ইরানের ভেতরে একটা দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বটা কখনোই তারা মেটাতে এখনো পারেনি। কিন্তু আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প এই দ্বন্দ্বের একটা সমাধান করতে যাচ্ছে, এই কারণে যে যদি ইরানকে সে আক্রমণ করে, তাহলে ইরান অনেক বেশি শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে। যদি আক্রমণের প্রথম ধাক্কায় এই সরকার টিকে যায়, তাহলে ইরান অত্যন্ত শক্তিশালী একটা দেশ হিসেবে আসবে এবং সেখানে বরঞ্চ কট্টরপন্থী ইসলামী শক্তি স্থান করে নেবে, যারা কোনো কম্প্রোমাইজ করবে না, সমঝোতা করবে না। তারা ইসরায়েলকে যেভাবে শায়েস্তা করতে হয় সেটা করবে, আমেরিকাকে কিভাবে জবাব দিতে হয় সেভাবে করবে। আমি একটা কথা বলেই এই প্রশ্নের উত্তরটা শেষ করি, সেটা হচ্ছে ইরান কিন্তু কোনো আক্রমণাত্মক দেশ নয়। একমাত্র আক্রমণের উদাহরণ আছে, এবং অন্য দেশে যে ইরান আক্রমণ করেছে সেটা হচ্ছে 1770 সালে, এবং সেটা নাদের শাহ করেছিলেন। তারপরে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে ইরানের কোনো ইতিহাসে কোনো জায়গা নেই যখন তারা আক্রমণ করেছে অন্য দেশকে। এবং শুধু তাই না, তারা আক্রমণের শিকার হয়েছে। প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধের সময়, বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের সময়, ইরানের এক অংশ ব্রিটেন দখল করে নেয়, আর এক অংশ সোভিয়েত ইউনিয়ন দখল করে নেয়, যেন সেখানে হিটলার যেন ইরানকে দখল করে তার তেলকে যেন ব্যবহার করতে না পারে। সুতরাং ইরানের ধাঁচের ভেতরে আক্রমণাত্মক কোনো ইয়ে নেই। ইরান এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কিন্তু তার পার্শ্ববর্তী দেশকে সে কখনো হুমকি দেয় নাই, বরঞ্চ সেই হুমকির শিকার হয়েছে। সুতরাং এই যে দ্বিধাদ্বন্দ্ব ইরানের ভেতরে আছে, সেটা এক হচ্ছে দুই ধারার যে সংঘর্ষ ইরানে, আর দ্বিতীয় হচ্ছে তার নেচারের ভেতরে, ইরানের প্রকৃতির ভেতরে অন্য দেশকে আক্রমণ করার কোনো আকাঙ্ক্ষা বা চাহিদা নেই। এই যে কথা বললেন যে ইরান শক্তিশালী হওয়া সত্ত্বেও বা ইরানের মধ্যে দ্বন্দ্ব থাকা সত্ত্বেও সে আক্রমণাত্মক নয়, তো আমার শেষ প্রশ্ন যে ইরান এই যে নতুন করে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে, যেটা মূলত তার পরমাণু অস্ত্র বা পারমাণবিক বোমা তৈরির যে সক্ষমতা অর্জন নিয়েই মূলত আলোচনা হবে, এক্ষেত্রে ইরান কতটুকু ছাড় দেবে বলে আপনি মনে করেন? ইরান যদি পারমাণবিক অস্ত্র, পারমাণবিক ইউরেনিয়াম প্রসিদ্ধীকরণের ব্যাপারটা যদি আসে, তাহলে ইরান সেখানে কিছুটা ছাড় দিতে পারে। কিন্তু ইরান ইতিমধ্যে ঘোষণা করেছে, আপনি লক্ষ্য করে দেখেছেন যে ইরানের প্রতিরক্ষা বিভাগের অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি, নাম লারিকানি, তিনি রাশিয়ায় যে পুতিনের সাথে দেখা করেছে এবং রাশিয়ার সামরিক বাহিনীর অন্যান্য শৈগুর
সাথে এবং অন্যদের সাথে সেখানে সাক্ষাৎ করেছে এবং এই সাক্ষাতের একটাই মাত্র উদ্দেশ্য ছিল যে রাশিয়ার মাধ্যমে আমেরিকাকে জানিয়ে দেওয়া যে ইরানের প্রয়োজন হলে ইরানের যে 700 কেজি ইউরেনিয়াম প্রসিদ্ধীকরণ ইউরেনিয়াম আছে, সেই প্রসিদ্ধীকরণ ইউরেনিয়াম ইরান প্রয়োজন বোধে রাশিয়ার কাছে জমা দিতে আগ্রহী বা প্রস্তুত আছে। এটা একটা বড় একটা ইরানের জন্য বড় একটা ছাড়। ডোনাল্ড ট্রাম্প যদি একটা নেগোসিয়েশনের মাধ্যমে ইরানের মাধ্যমে যদি এই আক্রমণটাকে বন্ধ করতে চায় বা আক্রমণ করতে না চায়, তাহলে আমেরিকাকেও কিছুটা ছাড় দিতে হবে এবং সেই ছাড়টা হবে এই যে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকা বলবে যে ইরান ঠিক আছে, তুমি 60% আমি প্রসিদ্ধীকরণের যে কাজটা করেছে এবং 700 কেজি আছে, ঠিক আছে, সেটা তুমি রাশিয়ার হাতে জমা দাও, কিন্তু এরপরে তুমি কেবলমাত্র তোমার নিজস্ব অর্থনীতির ক্ষেত্রে যেটা প্রয়োজন, যেমন বিদ্যুৎ, যেমন ক্যান্সার ট্রিটমেন্টের জন্য প্রয়োজনীয় ওষুধপাতি, এই জিনিসগুলো তৈরি করার জন্য তুমি পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারবে। এইরকম একটা অ্যারেঞ্জমেন্টের ভেতরে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে যেতে পারে, যদি তার ইচ্ছা থাকে ইরানকে আক্রমণ না করা, যদি তার আসলেই সৎ ইচ্ছা থাকে যে ইরানকে আক্রমণ না করে সমঝোতার মাধ্যমে এই স্টেলমেট বা যেটা সৃষ্টি হয়েছে আজকে, যুদ্ধের পরিবেশ যেটা সৃষ্টি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা করা। ধন্যবাদ অধ্যাপক খান। আপনারা ইরান নিয়ে সর্বশেষ আলোচনা, অধ্যাপক খানের অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং মতামত শুনলেন। আমরা জানতে চাই আপনার মতামত। চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনি আপনার মতামত জানাতে পারেন।